অহংকার যখন মানুষের চোখের সামনে পর্দা টেনে দেয় তখন আমরা ভুলে যাই যে রাস্তার ধুলোয় পড়ে থাকা মানুষটির ভেতরেও এক বিশাল আকাশ থাকতে পারে। আমরা প্রায়ই মানুষকে বিচার করি তার জৌলুস দিয়ে, কিন্তু জীবনের কঠিন সত্যগুলো মাঝে মধ্যে এমনভাবে আমাদের সামনে এসে দাঁড়ায় যে আভিজাত্যের সব অহংকার এক নিমেষে ধূলিসাৎ হয়ে যায়। এটি কেবল একটি কোটিপতি তরুণী আর এক লড়াকু যুবকের গল্প নয়, এটি হলো মানুষের আত্মসম্মান, অদৃশ্য লড়াই এবং এক পশলা মানবিকতার আখ্যান, যা প্রমাণ করে দেয় যে পকেটের টাকার চেয়েও মনের গভীরতা অনেক বেশি দামি। চলুন দেখা যাক একটি তুচ্ছ ঘটনা কিভাবে দুটি সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষের ভাগ্য চিরতরে বদলে দিল। ঢাকার একটি অত্যন্ত ব্যস্ত রাস্তার মোড়ে একটি বিশাল এবং ঝকঝকে শপিং মলের সামনে এসে ধীর গতিতে একটি দামি কালো রঙের গাড়ি থামল। গাড়ির চকচকে দরজা খুলে বাইরে পা রাখল রাইসা চৌধুরী। রাইসার বয়স বড়জোর ২০ কি ২১ বছর হবে, কিন্তু তার হাঁটা চলার রাজকীয় ভঙ্গি আর ঠাটবাট দেখলে মনে হবে যেন পুরো দুনিয়াটাই তার হাতের মুঠোয় বন্দী। তার পরনে ছিল অত্যন্ত দামি বিদেশি পোশাক, চোখে ছিল বড় একজোড়া রোদ চশমা আর হাতে ছিল নামি ব্র্যান্ডের ব্যাগ, যা দেখে যে কেউ অনায়াসেই বুঝে নিতে পারত যে সে কোনো অতি সাধারণ মেয়ে নয়। রাইসা ছিল শহরের বিখ্যাত ব্যবসায়ী আসলাম চৌধুরীর একমাত্র আদরের কন্যা, যার কাছে টাকার কোনো অভাব কোনো দিন ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার চেহারায় কোনো প্রশান্তি ছিল না। তার মধ্যে একটি খুবই খারাপ অভ্যাস ছিল, সে সবসময় অন্য সবাইকে নিজের চেয়ে অনেক ছোট বলে মনে করত। সে খুব দ্রুত পায়ে মলের প্রবেশপথের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার পা থমকে গেল যখন সে রাস্তার ধারে বসে থাকা এক যুবককে দেখতে পেল। সেই ছেলেটি একটি পুরনো এবং জায়গায় জায়গায় ছেঁড়া কিন্তু পরিষ্কার একটি শার্ট পরে প্রখর রোদের মধ্যে ঘাম ঝরিয়ে একটি ছোট কাঠের বাক্সের পাশে বসেছিল এবং খুব মনোযোগ দিয়ে সাধারণ মানুষের জুতো পালিশ করে দিচ্ছিল। তার নাম ছিল সোহেল, যার বয়স বড়জোর ২৪ বা ২৫ হবে। সোহেলের মুখমণ্ডল ক্লান্তিতে ভরে থাকলেও তার চোখের মধ্যে এক অদ্ভুত ধরনের স্থিরতা, শান্তি এবং গভীর দায়িত্ববোধ খেলা করছিল। সে মলের সামনে দিয়ে যাতায়াত করা প্রতিটি মানুষের দিকে তাকিয়ে খুব বিনয়ের সাথে বলছিল, স্যার, জুতো পালিশ করিয়ে নিন না, মাত্র ৩০ টাকা লাগবে। সোহেলের সেই মায়াভরা কণ্ঠে কোনো করুণা ভিক্ষার সুর ছিল না, বরং তাতে ছিল নিজের হাড় ভাঙা খাটুনি আর সততার এক অন্যরকম দৃঢ়তা। কিন্তু শহরের ব্যস্ত মানুষগুলো তাকে এমনভাবে অবজ্ঞা করে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল যেন সে এই সমাজের বা এই শহরের কোনো অংশই নয়। রাইসা এক মুহূর্তের জন্য সোহেলের দিকে তাকালো এবং তার চিরচেনা অভ্যাস অনুযায়ী অত্যন্ত ঘৃণাভরে নিজের নজর সরিয়ে নিল। সে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন সোহেল সাহস সঞ্চয় করে বিনীতভাবে বলল, আপা, আপনার জুতো কি পালিশ করিয়ে নেবেন? আমি খুব ভালোভাবে ঝকঝকে করে দেব। রাইসা এই কথা শুনে সাথে সাথে থমকে দাঁড়ালো। সে খুব ধীর লয়ে নিজের রোদ চশমাটা চোখের ওপর থেকে সরালো এবং সোহেলের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। সোহেলের চোখের তারায় ছিল অপরিসীম নম্রতা, অন্যদিকে রাইসার চোখে ছিল পাহাড় সম অহংকার। ঠিক পরের মুহূর্তেই রাইসা খুব শীতল এবং কর্কশ কণ্ঠে বলে উঠল, তোমাদের মতো ছোট লোকদের কি সাধারণ বুদ্ধিটুকুও নেই? রাস্তার মাঝখানে কেন সবাইকে এভাবে থামিয়ে বিরক্ত করো? রাইসার এমন চিৎকার শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন কৌতূহলী হয়ে তাদের দিকে তাকাতে শুরু করল। সোহেল কিছুটা ঘাবড়ে গিয়ে কয়েক কদম পিছিয়ে গেল, কিন্তু সে তার সাহস পুরোপুরি হারিয়ে ফেলল না। সে খুব শান্ত কিন্তু হৃদয়স্পর্শী কণ্ঠে বলল, আপা, আমি তো কোনো অন্যায় করিনি, আমি শুধু নিজের পরিশ্রমের বিনিময়ে কাজ চেয়েছি। রাইসা তখন তাচ্ছিল্য ভরে উচ্চস্বরে হেসে উঠল এবং বলল, কাজ? এটাকে তুমি কাজ বলছো? রাস্তার ধুলোবাড়ি মেখে মানুষের পায়ের ময়লা পরিষ্কার করা কি কোনো মানুষের কাজ হতে পারে? রাইসার এই নিষ্ঠুর শব্দগুলো তীরের মতো সরাসরি সোহেলের হৃদয়ে গিয়ে বিঁধল, কিন্তু সে এর কোনো প্রতিবাদ করল না। সে শুধু মাথা নিচু করল এবং খুব ধীর স্বরে উত্তর দিল, সততার সাথে করা প্রতিটি পরিশ্রমই আসলে কাজ হয় আপা, কোনো কাজই ছোট নয়। এই কথাটি শোনার পর রাইসা যেন কোনো প্রতিউত্তর খুঁজে পেল না এবং মুহূর্তের জন্য সে চুপ হয়ে গেল। তবে তার জেদি মনের অহংকার তাকে দমতে দিল না, তাই সে মুখ ফিরিয়ে দ্রুত পায়ে মলের ভেতরে ঢুকে পড়ল। সোহেল আগার বড় একটা নিঃশ্বাস ফেলে নিজের কাজে মন দিল, তবে এবার তার চোখের কোণে এক ফোঁটা চাপা কষ্টের ঝিলিক দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর অফিসের পোশাক পরা এক ব্যক্তি সোহেলের পাশে জুতো পালিশ করতে বসলে সোহেল কোনো কথা না বলে কাজ শুরু করল।
সেই লোকটি কৌতূহলবশত জিজ্ঞেস করল, বাবা, তুমি কতটা পড়াশোনা করেছ? সোহেল উপরের দিকে না তাকিয়েই উত্তর দিল, আমি স্নাতক পাশ করেছি স্যার। লোকটি এই কথা শুনে চরম অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে তুমি কেন এই কাজ করছো? সোহেল মৃদু হেসে বলল, স্যার, ডিগ্রি হয়তো সম্মান দিতে পারে, কিন্তু ডিগ্রি তো আর পেটের খিদে মেটায় না। অসুস্থ মায়ের ওষুধ আর ছোট বোনের পড়ার খরচ জোগাতে হলে দায়িত্ব তো পালন করতেই হয়। মলের ভেতরে নিজের বন্ধুদের সাথে দামি রেস্টুরেন্টে আড্ডা দিলেও রাইসার মন কিছুতেই শান্ত হচ্ছিল না। তার কানের কাছে বারবার সোহেলের সেই কথাটি বাজছিল, সততার সাথে করা প্রতিটি পরিশ্রমী কাজ। সে মনে মনে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে ওই ছেলেটার কথাগুলো একেবারেই ফালতু, কিন্তু তার মনের ভেতরের অস্থিরতা কমছিল না। কিছুক্ষণ পর রাইসা মল থেকে বের হয়ে এলো এবং তার পা যেন অবচেতনভাবেই সেই জায়গার দিকে এগিয়ে গেল যেখানে সোহেল বসেছিল। সেখানে গিয়ে রাইসা যা দেখল তা দেখে সে একদম থমকে গেল। সোহেল তখন আর জুতো পালিশ করছিল না, বরং সে রাস্তার ধারে বসে থাকা এক পঙ্গু বৃদ্ধ মানুষের ক্ষতবিক্ষত পা খুব যত্ন করে পরিষ্কার করে দিচ্ছিল। চাচা, আপনি একদম চিন্তা করবেন না, আমি সাবধানে পরিষ্কার করে দিচ্ছি, সোহেল বলছিল। বৃদ্ধ লোকটির পায়ে পচন ধরেছিল এবং সোহেল কোনো টাকা বা স্বার্থের চিন্তা না করে কেবল মানবিকতার খাতিরে তাকে সাহায্য করছিল। রাইসা এই অভাবনীয় দৃশ্য দেখে পুরোপুরি স্থির হয়ে গেল এবং তার মনে এক অদ্ভুত দ্বন্দ্বের সৃষ্টি হল। যাকে সে একটু আগে ছোটলোক বলে গালি দিল, সেই ছেলেটি কত বড় মনের পরিচয় দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে মলের প্রধান দারোয়ান অত্যন্ত উত্তেজিত হয়ে দৌড়ে এলো এবং সোহেলকে যাচ্ছে তাইভাবে গালিগালাজ করতে শুরু করল। তোকে না বলেছি এখানে একদম বসবি না, কেন বারবার এখানে এসে ভিড় করিস? দারোয়ান শাকিলের কোনো কথা শুনতে চাইল না এবং অত্যন্ত রাগের মাথায় সোহেলের সাজানো কাঠের বাক্স আর সরঞ্জামগুলো লাথি মেরে ফেলে দিল। পালিশের ছোট ছোট কৌটো আর ব্রাশগুলো ব্যস্ত রাস্তার ধুলোই ছড়িয়ে পড়ল। সোহেল কোনো প্রতিবাদ না করে খুব অসহায়ভাবে সেগুলো কুড়াতে শুরু করল। মানুষের এমন অমানবিক আচরণ দেখে রাইসা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ঝড়ের বেগে এগিয়ে গিয়ে দারোয়ানের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে পড়ল এবং চিৎকার করে বলল, আপনার সমস্যাটা ঠিক কি? ও তো এখানে চুরি করছে না, ও নিজের কাজ করছে। দারোয়ান রাইসার মতো প্রভাবশালী বাড়ির মেয়েকে দেখে ভয়ে কুঁকড়ে গেল। সোহেলও প্রথমবার রাইসার দিকে পরম বিস্ময় নিয়ে তাকালো। জিনিসগুলো কুড়ানোর সময় সোহেলের পুরনো কাপড়ের থলি থেকে একটা ভাঁজ করা মলিন কাগজ রাস্তায় পড়ে গেল। রাইসা দ্রুত নিচু হয়ে কাগজটি তুলে নিল এবং যখন সে সেটি খুলল তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সেখানে হাতে লেখা ছিল, মায়ের জন্য ওষুধ 1000 টাকা, ঘরের ভাড়া 2000 টাকা, বোনের কলেজের ভর্তি ফি 2500 টাকা, আর কাগজের নিচে একটা ছোট করে নোট লেখা ছিল, এই মাসটা যে কোনোভাবে পুরো করতে হবে। রাইসা মুহূর্তেই বুঝতে পারল এই ছোট কাগজের টুকরোটি আসলে সোহেলের জীবনের কঠিন যুদ্ধের চালচিত্র। রাইসা নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হল এবং তার দামি ব্যাগ থেকে কিছু টাকা বের করে সোহেলের দিকে বাড়িয়ে দিল। কিন্তু সোহেল সেই টাকা নিল না। সে বিনীতভাবে বলল, বিনা পরিশ্রমে আমি কোনো সাহায্য নিতে পারবো না আপা। রাইসা তখন আবেগপ্রবণ হয়ে সোহেলকে দিয়ে নিজের দামি জুতো জোড়া পালিশ করিয়ে নিল এবং সোহেল খুব যত্ন করে কাজটা শেষ করল। সোহেল যখন কাজ শেষে পারিশ্রমিক নিল তখন সে কৃতজ্ঞতা জানিয়ে দ্রুত চলে যাচ্ছিল, কারণ তাকে তাড়াতাড়ি ফার্মেসিতে গিয়ে মায়ের জন্য জরুরি ওষুধ কিনতে হবে। রাইসা এক অজানা টানে সোহেলের পিছু নিল এবং শহরের উপকণ্ঠে এক জীর্ণ বস্তির ঘরে গিয়ে পৌঁছাল। সেখানে গিয়ে সে দেখল সোহেলের বৃদ্ধ মা জরাজীর্ণ বিছানায় কাতরাচ্ছেন এবং তার ছোট বোনটি টিমটিমে কুপি জ্বালিয়ে অনেক রাত অবধি পড়াশোনা করছে। রাইসা যখন সোহেলের ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎ বাইরে থেকে আকাশ ফাটা আর্তনাদ শোনা গেল। আরে কেউ বাঁচান, বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে! রাইসার বুক ধক করে উঠল এবং সে পাগলের মতো দৌড়ে মেইন রোডের দিকে গেল। সেখানে গিয়ে সে দেখল সোহেল রাস্তায় রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে আছে। মায়ের ওষুধের প্যাকেটটি তার হাত থেকে ছিটকে দূরে পড়েছিল। একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে গেছে। রাইসা আর দেরি না করে নিজের হাত রক্তে ভিজে গেলেও সোহেলকে টেনে তুলল এবং নিজের দামি গাড়িতে করে তাকে বড় হাসপাতালে নিয়ে গেল। তার দামি পোশাকে সোহেলের রক্ত লেগে ছোপ ছোপ দাগ পড়ে গেল, কিন্তু রাইসার সেদিকে বিন্দুমাত্র খেয়াল ছিল না। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা সোহেলকে জরুরি বিভাগে নিয়ে গেলেন এবং অস্ত্রোপচারের ব্যবস্থা করলেন। রাইসা এক মুহূর্তের জন্য হাসপাতাল ছেড়ে গেল না। সে সোহেলের চিকিৎসার প্রতিটি পয়সা নিজে খরচ করল এবং বড় বড় ডাক্তারদের ডেকে নিয়ে এলো। দীর্ঘ কয়েক ঘন্টা পর সোহেলের জ্ঞান ফিরলে সে প্রথম যে কথাটি অস্ফুট স্বরে বলল তা হলো তার মায়ের ওষুধের কথা।
রাইসা তার হাত ধরে চোখে জল নিয়ে বলল, সোহেল, তোমার মা এখন সুস্থ আছেন, ওষুধও পৌঁছে দেওয়া হয়েছে। রাইসা শুধু সোহেলকে সারিয়েই তুলল না, বরং সোহেল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে তার বাবার বিশাল কোম্পানিতে একটি ভালো এবং মর্যাদাপূর্ণ পদের ব্যবস্থা করে দিল। সোহেল তার সততা, মেধা আর একাগ্রতা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই সবার মন জয় করে নিল। অনেক মাস কেটে যাওয়ার পর একদিন সেই একই শপিং মলের সামনে রেশমা আর সোহেলের আবার দেখা হলো। সোহেল এখন আর সেই ছেঁড়া শার্ট পরা যুবক নয়, তার পরনে ছিল মার্জিত পোশাক এবং তার হাঁটাচলায় ফুটে উঠছিল আকাশছোঁয়া আত্মবিশ্বাস। রাইসা সোহেলের চোখের দিকে তাকিয়ে মৃদু হাসল এবং লজ্জিত স্বরে বলল, সোহেল, সেদিন তুমি যদি তোমার আত্মসম্মান আর মেহনতের ওপর স্থির না থাকতে, তবে হয়তো আমি সারা জীবন একজন অহংকারী আর সংকীর্ণ মনের মানুষ হিসেবেই থেকে যেতাম। তুমি আমাকে শিখিয়েছ যে আভিজাত্য পোশাকে নয়, বরং মানুষের কর্মে আর চরিত্রে থাকে। সোহেল কৃতজ্ঞতার সাথে উত্তর দিল, আর আপনি যদি সেদিন পাশে না দাঁড়াতেন, তবে হয়তো আমার সংগ্রাম সেই অন্ধকার গুলিতেই শেষ হয়ে যেত। এই গল্পের পরম শিক্ষা হলো এই যে মানুষকে কখনোই তার বাইরের চেহারা বা কাজের ধরন দিয়ে বিচার করা উচিত নয়। আত্মসম্মান হলো মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ, যা দারিদ্র্যের মধ্যেও মানুষকে রাজকীয় মর্যাদায় আসীন রাখে। আর মানুষের বিপদে তার পাশে দাঁড়ানোটাই হলো দুনিয়ার সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ ধর্ম। আর হ্যাঁ, মনে রাখবে, আমাদের চ্যানেল আদনান বয়েজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন করে গল্প লিখতে উৎসাহিত করে। ধন্যবাদ। আবার দেখা হবে পরের গল্পে।